নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সিএমআরআই হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র পালমোনোলজিস্ট ডক্টর রাজা ধরকে। ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গলে আরও একবার স্বাগত জানাবো। নমস্কার। আমরা যেটা নিয়ে ডাক্তারবাবুর কাছে আজকে জানতে চাইছি সেটা একটা এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক আলোচনা, সেটি হচ্ছে যে কোভিড। হ্যাঁ, আবার কোভিডের একটা সাব ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে এবং সেটি নাকি মারাত্মক সংক্রমণ। এই নিয়ে এই মুহূর্তে যথেষ্ট চর্চা চলছে। আদৌ কি কোভিড মারাত্মক হতে পারে আগামী দিনে? আমরা তো জানতাম যে কোভিড একটা এন্ডেমিকের পর্যায়ে চলে গেছে এবং কোভিড রোগী মাঝে মধ্যেই হাসপাতালে পাওয়া যায়। তাহলে হঠাৎ করে কেন এমন জানা যাচ্ছে যে আবার কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, হাসপাতালে পাওয়া যাচ্ছে? বা যদি আমি ডাক্তারবাবুর কাছে এরকমই প্রশ্ন করি যে এই কোভিডের যে সাব ভ্যারিয়েন্ট সেটা আদৌ কতটা মারাত্মক হতে পারে, কি বলবেন ডাক্তারবাবু? তো কোভিড, আপনি একদম ঠিক কথা বলেছেন যে কোভিড সবসময় ছিল এবং আমার ধারণা অন্তত নেক্সট 5 বছরও থাকবে। তো যে কোনো ভাইরাস, খালি কোভিড নয়, যখন এনভায়রনমেন্টের মধ্যে হিউম্যান বডিতে তাদের থাকতে হয়, দে নিড টু চেঞ্জ ফর্ম, নিজেদের ফর্মে রদবদল করতে হয়। সেই রদবদল কোভিডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একটা স্পাইক প্রোটিন বলে একটা প্রোটিন হয়, সেখানে রদবদল করে। এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2020 শেষে দুটো টার্মিনোলজি নিয়ে আসে, আর এগুলো আমাদের দর্শক বন্ধুদের জানা দরকার। একটাকে বলা হয় ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট, আর একটা বলা হয় ভেরিয়েন্ট অফ কনসার্ন। ঠিক, ভেরিয়েন্ট অফ কনসার্ন আমাদের আলফা, বিটা, ডেল্টা, গামা, ওমিক্রন, এগুলি হলো ভেরিয়েন্টস অফ কনসার্ন। এগুলোর নাম ভেরিয়েন্ট অফ কনসার্ন হয়েছে দুটো কারণে। এক নম্বর হলো এগুলোর ট্রান্সমিসিবিলিটি খুব হাই, একজনের থেকে আরেকজনের চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট মোর ইম্পর্টেন্টলি, এই ভাইরাসের ভিরুলেন্স, এর অ্যাগ্রেশন, এর লোক মারার ক্ষমতা অনেক বেশি বলে এগুলোর নাম ভেরিয়েন্ট অফ কনসার্ন। ওমিক্রনের পরে আমাদের ভাইরাসটা অনেক বেশিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আলফা, বিটা, ডেল্টা, গামা, এই ভাইরাসের যে ভেরিয়েন্টগুলো, সেগুলো পুরনো ভ্যাকসিনে অ্যাবাউট 75 to 80% কাভারেজ পাওয়া যেত। কিন্তু ওমিক্রনের ক্ষেত্রে ভ্যাকসিন চেঞ্জ করতে হয়েছে সারা পৃথিবীতে। তার কারণ হলো বেশ অনেক মিউটেশন ইন স্পাইক প্রোটিনে হয়েছে ফর দ্য ওমিক্রন অ্যান্ড ইটস সাব ভেরিয়েন্টস। তো আমাদের JN1ও এরকম একটা সাব ভেরিয়েন্ট। এটা কিন্তু ভেরিয়েন্ট অফ কনসার্ন নয়, এটা ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট। তার কারণ হলো এটা ট্রান্সমিসিবিলিটি বেশি এবং এটা একজন থেকে অন্যজনের সংক্রমণ হওয়ার ক্ষমতা খুব বেশি। তাই জন্য আমাদের মনে হয় যে এই সাবভেরিয়েন্ট আমরা যদি টেস্ট করতে শুরু করি সবার আগে 2021-22 আমরা যেরকম করতাম, তাহলে আমরা এরকম প্রচুর লোক পাবো যারা কোভিড পজিটিভ হবে ওয়ান্স দ্য ভাইরাস কামস ইনটু দ্য সিটি। কিন্তু তার জন্যে যে অসুখ হবে সেটা মাইল্ড ডিজিজ হবে, কমন কোল্ডের মতো মাইল্ড, একটু সর্দি, গলা ব্যথা, কাশি, জ্বর, এই সিমটম থাকবে, 5-7 দিন থাকবে, সেটা নিজে থেকে ঠিক হয়ে যাবে। এই ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট JN1-এ আরেকটা পিকুলিয়ারিটি হলো যে যাদের শ্বাসনালী বা লাংসের অসুখ, অ্যাজমা বা COPD রয়েছে, তাদের বাড়াবাড়ি হওয়ার, বিশেষ করে শীতকালে টেম্পারেচার ক্লাইমেট চেঞ্জের সময় অ্যাসমা COPD বাড়িয়ে দেওয়ার ক্ষমতা এই ভাইরাসটার খুব বেশি বলে মনে হয়। তাই জন্য আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে অ্যাসমা COPDর বাড়াবাড়ি নিয়ে যখন রুগীরা ভর্তি হচ্ছে, তখন ওয়ান অফ দ্য কনসার্নস ইজ যে এদের JN1 হলো কিনা। আর আস্তে আস্তে টেস্টিংয়ের সংখ্যা এই পপুলেশনে আমাদের বাড়ছে। কিন্তু এর জন্যে যাদের নর্মাল ইমিউন পাওয়ার রয়েছে, যারা রিলেটিভলি ফিট, অনেক বেশি কোমরবিড বা আনকন্ট্রোল কোমরবিডিটিস নেই, তাদের খুব মাইল্ড ডিজিজ, কমন কোল্ডের মতো ডিজিজ হওয়ারই সম্ভাবনা বেশি। হ্যাভিং সেড দ্যাট, সাবধানতা জরুরি। এখন আমাদের ক্রিসমাস, নিউ ইয়ার, আরও অনেক ফেস্টিভিটিস রয়েছে, অনেক ভিড়, অনেক ধাক্কাধাক্কি। আমরা আনফর্চুনেটলি কোভিডের কথা প্রায় ভুলেই গেছি। তো আবার আমাদের একটু নতুন করে মনে করতে হবে। তার কারণ আমি বললাম যে সংক্রমণের সংখ্যা কিন্তু এখানে অনেক হবে। যাদের লাং ডিজিজ রয়েছে, আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, তাদের মাইল্ড ডিজিজ থেকে একটু বেশি অসুখ হওয়ার নিশ্চয়ই সম্ভাবনা রয়েছে। তাই জন্য মাস্কিং, একটু ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং, এগুলো করা জরুরি। আমাদের হেলথ ওয়ার্কারদেরও জরুরি, যাদের কোমরবিডিটিস আছে তাদের জরুরি, বা তোমার মতো যারা
এল্ডারলি পপুলেশনের কাছে বাড়ি ফিরে যায়, তাদেরকে বাঁচানোর জন্য আমাদের সাবধানতা নেওয়া খুব জরুরি। সো আই থিঙ্ক প্রিকশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের একেবারেই 2020, 2021, 2022-এর মতো অবস্থা নয় যেখানে মহামারী হয়ে গেছিলো, সেরকম হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। একেবারে স্যার। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিন, আমরা তো সবাই কোভ্যাক্সিন নিয়েছি, বা যে ভ্যাকসিনগুলো আমাদের সেই সময় ছিল সেই ভ্যাকসিনগুলো আমরা নিয়েছি, তাহলে কি আমাদের ক্ষেত্রে আবার সেটা মানে প্রতিরোধ করতে সাহায্য করবে? তো ওমিক্রনের one of the traits, one of the characteristics of the Omicron virus and its subvariants is যে এরা নিজের ফর্ম খুব তাড়াতাড়ি চেঞ্জ করেন। তো তাই জন্যে আমাদের কোভ্যাক্সিন, যেটা আলফা, ডেল্টা, গামা কভার করার জন্য যে ভ্যাকসিন ছিল, সেই ভ্যাকসিন ওমিক্রনের এগেনস্টে খুব বেশি ইফেক্টিভ হবে তা নয়। মেবি 50 to 60% এফিকেসি, আমি বললাম আগেই এফিকেসি ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 75 to 80%। তাই জন্যে সারা পৃথিবীতে ইউনিভার্সাল কোভিড ভ্যাকসিনস বা মোনোভ্যালেন্ট অ্যান্ড বাইভ্যালেন্ট ভ্যাকসিনস তৈরি হচ্ছে। আর সারা পৃথিবীতে যেহেতু এটা 4 থেকে 5 মাস পর নিজের ফর্ম চেঞ্জ করছে, অনেক দেশই এমন আছে যেরকম সিঙ্গাপুর বছরে 2 বার করে ওরা কোভিডের এগেনস্টে ভ্যাকসিনেট করছে। তো তাই জন্য যারা হাই রিস্ক পপুলেশন, যাদের কোমরবিডিজ রয়েছে, বা যারা এল্ডারলি, বা যারা ইমিউনোসাপ্রেসড, এই পপুলেশন অফ পেশেন্টসে ভ্যাকসিনেট করা জরুরি, আমাদের দেশেও জরুরি। কিন্তু উই আর স্টিল ওয়েটিং ফর আ গভর্নমেন্ট ডিক্টেট টু কাম ইন। পুরনো ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিনেট না করে নতুন অভিনব ভ্যাকসিন যেগুলো আসছে সেগুলো দিয়ে ভ্যাকসিনেট করা জরুরি, কিন্তু কোনো ভ্যাকসিন না নেওয়ার থেকে আমাদের পুরনো ভ্যাকসিন নেওয়া বেটার, এ বিষয়ে কোনো ডাউট নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা অত্যন্ত সুন্দর তথ্য পেলাম এবং অযথা আতঙ্কিত না হয়ে স্যার যেরকম বললেন যে আমাদের কিন্তু সতর্ক হতে হবে, সতর্কতাই কিন্তু আমাদের নিরাপত্তা দেবে। অনেক ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে।